নমস্কার, দ্য আনফোল্ড লাইফস্টাইলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আপনারা দেখবেন দার্জিলিং সিরিজের চতুর্থ অর্থাৎ শেষ পর্ব। যারা আগের পর্বগুলো দেখেননি তাদের অনুরোধ করব অবশ্যই একবার আগের পর্বগুলো দেখে নেবেন। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর কেমন লাগলো এই ভিডিওটা আর এই সিরিজটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। গুড মর্নিং। আজ 25 তারিখ, 25শে নভেম্বর 2023। সময় এসে গেছে দার্জিলিংকে এবার বিদায় জানানো। আজকে লাস্ট দার্জিলিং, মানে আমরা আর্লি ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো আজকে। আমাদের 8:40-এর ট্রেন। আমরা মিরিক হয়ে যাচ্ছি এবং যাওয়ার পথে যে কটা লেপ্চা জগৎ, গোপালধারা টি স্টেট, আরও যে কটা সাইট সিন পড়ে সেই কটা আমরা আজ কভার করব। তার সঙ্গে কালকে কয়েকটা সাইট সিন বাকি থেকে গেছিলো, সেইগুলো আজকে কভার করতে করতে যাবো। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। আজ আমাদের প্রথম গন্তব্য বাতাসিয়া লুপ। 50 টাকার বিনিময়ে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম বাতাসিয়া লুপের ভেতরে। দার্জিলিং শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত এই বাতাসিয়া লুপ এবং এটি ঘুম শহরের ঠিক নিচে অবস্থিত। এটি চালু হয়েছিল 1919 সালে। এর ভেতরে ভারতীয় সেনাবাহিনীর গোর্খাদের একটি স্মৃতিসৌধ রয়েছে। আমরা আজকে এসে পৌঁছেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন বাতাসিয়া লুপে। 50 টাকা করে পার হেড টিকিট। আর বাতাসিয়া লুপ এই কাঞ্চনজঙ্ঘা, মেঘ আছে কিন্তু কাঞ্চনজঙ্ঘা কিন্তু নিজের মতো দাঁড়িয়ে রয়েছে। সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আর চারিদিকে অল্প অল্প সাদা পেঁজা তুলোর মতো মেঘ রয়েছে। সাধারণ ভিউ এখান থেকে। আচ্ছা, এই জায়গাটা কেন তৈরি হয়েছিল বাতাসিয়া লুপ? এই জায়গাটা হচ্ছে চড়াই, টয় ট্রেনটা এখানে ঘোরার সমস্যা ছিল, এই জন্য এখানে একটা লুপ তৈরি করা হয়েছিল। সেখান থেকেই বাতাসিয়া লুপ তৈরি এবং এটা একটা দারুণ স্পট দার্জিলিং করার জন্য। বর্তমানে বাতাসিয়া লুপ দার্জিলিংয়ের একটি বিখ্যাত টুরিস্ট স্পট। মূলত পূর্ব হিমালয় এবং কাঞ্চনজঙ্ঘার তুষারাবৃত চূড়াসহ হিমালয়ের ল্যান্ডস্কেপের 360 ডিগ্রি দৃশ্যের জন্য এটি বিখ্যাত। আপনারা যারা টয় ট্রেনে জয় রাইড করবেন তাদের আলাদা করে এখানে আসার কোনো দরকার নেই। টয় ট্রেন এখানে আসে এবং বেশ কিছুক্ষণ দাঁড়ায়, তখন আপনারা এই জায়গার মজা নিতে পারবেন। এখানে বাইনোকুলার রাখা আছে, 50 টাকা করে পার হেড টিকিট। এখান থেকে বাইনোকুলারে ওপাশের কাঞ্চনজঙ্ঘা, ওপাশে নেপালের কিছু পাহাড়, দার্জিলিং শহরটা খুব সুন্দর দেখা যায়। বাইনোকুলারের সামনে ক্যামেরা ধরে তারই কিছু দৃশ্য তুলে ধরলাম আপনাদের জন্য।
এরই মাঝখানে আমরা দেখা পেয়ে গেলাম দার্জিলিংয়ের বিখ্যাত ঐতিহ্যবাহী টয় ট্রেনের। প্রায় ঘন্টা দুয়েক আমরা কাটালাম বাতাসে এলোপে। এরপরে সুন্দর কাঞ্চনজঙ্ঘা আর টয় ট্রেনের স্মৃতি মাথায় নিয়ে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যে। আমরা এসে পৌঁছে গেছি লেপচা জগৎ। এই ঘন পাইনের বন আর ওয়েদারটা কিন্তু মেঘলা করেছে, মেঘগুলো ঢুকছে পাইনের বনের মধ্যে, একটা মায়াবী অনুভূতি হচ্ছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৬,০০০ ফুট উপরে এবং দার্জিলিং থেকে ১৯ কিলোমিটার দূরের একটা গ্রাম হচ্ছে এই লেপচা জগৎ। এক কথায় শহরের চেনা কংক্রিটের ঘেরাটোপ থেকে দূরে জঙ্গলে মোড়া এক আলাদা জগৎ এই লেপচা জগৎ। জঙ্গলের আনাচে কানাচে এখানে মেঘপিয়নের ঘোরাঘুরি। ওক, রডোডেনড্রন, পাইনে মোড়া লেপচা জগৎ মূলত একটি অফবিট ডেস্টিনেশন দার্জিলিংয়ের কাছে। দার্জিলিংকে অন্যভাবে চিনে নেওয়ার জন্য লেপচা জগতের জুড়ি নেই। দার্জিলিং এবং কাঞ্চনজঙ্ঘার শোভা যেমন পর্যটকদের মন কাড়ে, তেমনি লেপচা জগৎও পর্যটকদের মন কাড়তে বাধ্য। দার্জিলিং থেকে একদিনের সাইট সিনের মধ্যে আপনারা রাখতে পারেন এই লেপচা জগৎকে, অথবা আপনারা চাইলে এখানে ২-১ রাত কাটাতেও পারেন। লামহাট ইকো পার্কে যেমন সুন্দর স্টেপ করা ছিল উপরে ওঠার জন্য, এখানে কিন্তু সেরকম কিছু নেই। এটা পুরোটাই ন্যাচারালি গাছের শিকড় বাকড়, এর ওপর ভরসা করে উঠতে হয় উপরে। একটু রিস্কি, বাট উপরের আবহাওয়া, উপরের ভিউ জাস্ট অসাধারণ। খুব সুন্দর একটা সময় আমরা কাটালাম লেপচা জগতে। এরপরে মন না চাইলেও সময়ের অভাবে আমরা রওনা দিলাম আমাদের আজকের পরবর্তী গন্তব্যে, সীমানা ভিউ পয়েন্ট। আমি এখন দাঁড়িয়ে আছি সীমানা ভিউ পয়েন্টে। এটা হচ্ছে লেপচা জগৎ থেকে মিরিক যাওয়ার পথে একটা পয়েন্ট। পেছনে যে পাহাড় দেখতে পাচ্ছেন ওটা কিন্তু নেপাল। অসাধারণ দৃশ্য এখান থেকে। এখন চারিদিকে মেঘ করেছে বলে অতটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু ওই দূরে যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু নেপাল দেখা যাচ্ছে, আর ওই পুরো পাহাড়টাই হচ্ছে নেপাল।
হাতে সময় থাকলে আপনারা এখান থেকে নেপালের পশুপতি মার্কেটে ঘুরে আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদের এখান থেকে অন্য গাড়ি ভাড়া করে নিতে হবে। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে দুপাশে পাইনের বনকে পেছনে ফেলে আবারও আমরা এগিয়ে চললাম। কিছুক্ষণ পরেই চোখে পড়ল দিগন্ত বিস্তৃত সবুজ চায়ের বাগান। বুঝতে পারলাম আমরা চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্যের খুব কাছে, গোপালদারা টি এস্টেট। আমরা এসে পৌঁছে গেছি গোপালধারা টি এস্টেটে, সবুজ চা বাগান। দুপাশে সবুজ চা বাগানের মাঝখানে কালো পিচের রাস্তা। সেই রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম আজকে আমাদের শেষ গন্তব্য মিরিকের দিকে। জাস্ট মিরিক ঢুকতেই এই জ্যোতি ফুড কর্নার, এখানে আমরা লাঞ্চ করলাম। মানে রান্নার কথা কি বলবো, রান্নার কোয়ালিটি জাস্ট অসাধারণ। এই দাদা অসাধারণ রান্না হয়েছে। আচ্ছা, উনি রান্না করেছেন, বৌদি দারুণ রান্না হয়েছে, দারুণ। আর সবাই মাস্ট রেকমেন্ডেড যে এখানে এসে লাঞ্চটা করবেন দুপুরে, অসাধারণ, জাস্ট অসাধারণ। জাস্ট মিরিক ঢুকতেই ডান দিকে জ্যোতি ফুড কর্নার। দার্জিলিংয়ে মোমো আর চাউমিন খেয়ে খেয়ে যখন একঘেয়ে লাগছিল, তখন এই বাঙালি রান্না আর বাঙালি খাবার জাস্ট অসাধারণ লাগলো। লাঞ্চ করে আমরা 50 টাকার বিনিময়ে টিকিট কেটে ঢুকে পড়লাম মিরিক লেকে। লেকের সামনে সুন্দর সাজানো একটা বাগান, যেটা আগের বার এসে আমরা দেখতে পাইনি। জাস্ট অসাধারণ একটা সবুজের সমারোহ। গোপালধারা টি এস্টেট দেখার পরে আমরা চলে এসেছি এখন মিরিকে। এই যে মিরিক লেক আমার পেছনে, আর তার পেছনে ওই ঘন পাইনের জঙ্গল।
এখানে হর্স রাইডিংয়ের ব্যবস্থাও আছে, পুরো লেক ঘোরাবে, হর্স রাইডিং করাবে, চাইলে করতে পারেন। বোটিংয়েরও ব্যবস্থা আছে, কিন্তু বোটিংটা এখন বন্ধ হয়ে গেছে। বোটিংটা করার ইচ্ছা ছিল কিন্তু ক্লোজ হয়ে গেছে বোটিংটা। আপনারা চাইলে লেকে বোটিং করতে পারেন, 400 টাকা আধ ঘন্টা। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। অফুরন্ত অক্সিজেন আর কিছু অকল্পনীয় স্মৃতি মাথায় নিয়ে এগিয়ে চললাম নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে। এবার বাড়ি ফেরার পালা, সেই সঙ্গে একরাশ আশা বুকে বেঁধে অপেক্ষা করা নতুন কোনো গন্তব্যের পথে। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো জায়গায়, নতুন ঠিকানায়।